স্বাগত সান্ধ্য বাজারের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাইম আবির এবং আমি ইসরাত মুক্তি। আমাদের দরজা লক করা ছিল, দরজাটা ভাঙতে ভিতরে ঢুকতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। এরকম পাহাড় ধসে মারা যাওয়ার ঘটনা খুব দুঃখজনক। আমাদের দেশের সবচেয়ে বড় একটি পর্যটন কেন্দ্র এটি। এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। কালকে 1টা থেকে তো এখনো বৃষ্টি শেষ হয় নাই। কক্সবাজারে মানে সব এখানে ডুবে গেছে। বাংলাদেশের সমুদ্র বন্দর সম্পর্কে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আবির, আমরা দেখছিলাম কক্সবাজারের পরিস্থিতি। সেখানে গতকাল মধ্যরাত থেকে ভারী বৃষ্টি চলছে, যা এখনো অব্যাহত রয়েছে, এবং এই ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারে কিন্তু ঘুমন্ত অবস্থায় থাকা মা এবং 2 সন্তানের মৃত্যু হয়েছে, এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্পেও কিন্তু মাটি চাপা পড়ে মারা গেছেন আরও 3 জন। যদি বলি, এছাড়াও সার্বিক পরিস্থিতি হিসেবে টেকনাফে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিটি পরিসংখ্যান দিতে চাই। গতকাল বিকেল 3টা থেকে আজ সন্ধ্যা 6টা অবধি আমাদের হাতে যে হিসেবটি এসেছে, প্রায় 538 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটি কিন্তু একেবারে বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশি এই বৃষ্টির যে পরিসংখ্যানটি রয়েছে। এবং কক্সবাজারের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতাও তৈরি হয়েছে। সান্ধ্যবাজারে এ নিয়ে বিস্তারিত রয়েছে। চাউল কিনি মনে করো 30-40 টাকা, সেটা নাকি 70 টাকা। সব কিছুরই ডাবল দাম, ওষুধ কিনতে গেলে ডাবল টাকাটা কিনতে হয়। সরকারের ঋণ করছে, এটাও দেওয়া লাগে, আমরা নিজে ঋণ করছি, এটাও দেওয়া লাগে। এগুলোর তো আমরা খুব পেরেশানি আছি। আগে 20 টাকায় একটা খাতা পাওয়া যাইতো, এখন সে একই খাতাটা আমাকে 35 টাকা দিয়ে কিনতে হচ্ছে। গভর্নমেন্ট ডেট তো গভর্নমেন্ট নিজে পে করবে না, গভর্নমেন্ট ডেট নিজে নিচ্ছে, কিন্তু পে করছি আমরা। ডেভেলপিং কান্ট্রিতে যখনই আমরা মর্যাদায় উন্নীত হতে যাচ্ছি, তখনই আমাদের কস্ট অফ ফান্ড বা কস্ট অফ বরোয়িংটা বেড়ে যাচ্ছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটা যাতে সুশাসনের সাথে হয়, এটা যদি আমরা না করি তাহলে আমাদের দেশের ঋণের দায়ভার বাড়বে, মাথাপিছু ঋণের পরিমাণ বাড়বে। হাসিনা সরকারের বাছ বিচারহীন ঋণের বোঝা এখন জনগণের কাঁধে। মূল্যস্ফীতির চাপে কষ্টে রয়েছেন সাধারণ মানুষ। সুশাসনের পাশাপাশি নির্বাচনে সচেতন হবার তাগিদ বিশ্লেষকদের। সান্ধ্যবাজারে নিয়ে রয়েছে বিস্তারিত, তবে শুরুতেই পাহাড় ধস প্রসঙ্গ। কক্সবাজার সদর উপজেলা ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনায় 2 পরিবারের 6 জন নিহত হয়েছে। ভারী বর্ষণে রাত থেকে বৃষ্টির পাহাড় ধসের ঘটনা ঘটে। এছাড়া পানিতে ডুবে মৃত্যু হয়েছে আরও 1 শিশুর। এদিকে কক্সবাজারে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত, এতে নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। গতকাল বিকেল 3টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত রেকর্ড 538 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মনতোষ বেদজ্ঞের তথ্য ছবিতে বিস্তারিত। বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টির কবলে কক্সবাজার। এতে শহরের অভ্যন্তরে বেশ কিছু পাহাড়ে দেখা দিয়েছে ফাটল, ঘটেছে পাহাড় ধসের ঘটনাও। ভারী বৃষ্টিতে রাত 2টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজাই এলাকায় মিজানের বাড়িতে পাহাড়ের একটি অংশ ধসে পড়ার বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। এ সময় চাপা পড়েন মিজান, তার স্ত্রী আখি আক্তার ও তার 7 বছরের কন্যা সন্তান ময়না আক্তার ও 2 বছর বয়সী মায়া আক্তার। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মিজানকে জীবিত উদ্ধার করলেও ঘটনাস্থলে মৃত্যু হয় বাকি 3 জনের। কোথাও সরকারের ব্যবস্থা করে নাই, সরানোর ব্যবস্থা করে নাই, কোথাও জায়গা পায় নাই, এই জন্য সর নাই, তারা নিজের বাড়িতে থেকে গেছে আর কি। আরও অনেক পাহাড় আছে, আমি মনে করি এটা সকলেরই এই বিষয়ে সচেতন থাকাটা খুবই জরুরি। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা শিবিরে ঘটে আরেক পাহাড় ধসের ঘটনা। এ সময় ঘরের নিচে চাপা পড়েন 30 বছর বয়সী আব্দুর রহিম, 10 বছরের আব্দুল হাফেজ ও 8 বছরের আব্দুল ওয়াসেদ। পরে উদ্ধার করা হয় তাদেরও মরদেহ। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং চালিয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে উখিয়া উপজেলার 350-র বেশি পরিবারকে। গতকালকে থেকে মাইকিং চলছে বিভিন্ন এলাকায়, সদরের বাইরে বিভিন্ন উপজেলায়। আমরা কিন্তু সিপিপি এবং আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং অন্যান্য যারা স্বেচ্ছাসেবী আছে তাদেরকে নিয়ে আমরা মাইকিং চলছে, এটা কন্টিনিউয়াস। রোহিঙ্গা ক্যাম্পে যেটা মারা গেছে, ওখানে আমাদের যে ট্রিপল-আরসি কমিশনার মহোদয় আছেন, তার সাথে আমার কথা হয়েছে, ওনারা ওখানে ব্যবস্থা নিচ্ছেন।
এদিকে বৃষ্টি অব্যাহত রয়েছে কক্সবাজার জেলা জুড়ে, যাতে ডুবে গেছে নিম্নাঞ্চলের প্রধান সড়ক ও ঘরবাড়ি। এতে নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী কক্সবাজার, উখিয়া ও টেকনাফ উপজেলার কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শুক্রবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় 453 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমের একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আমরা খুবই হতাশ। আমাদের দেশের সবচেয়ে বড় একটি পর্যটন কেন্দ্র এটি, কিন্তু এখানে এসে আমাদের হোটেল থেকে এই পথ, এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, রাস্তা তলানো, আমরা রিক্সা থেকে পড়ে গিয়েছি। বৃষ্টিতে ঘোরা যায় আসা পুরো টাকাটা নষ্ট হয়ে গেছে। কালকে সারাদিন আমরা টেকনাফে গেছিলাম, বৃষ্টির ভিজিবিতে গেছি, বৃষ্টির ভিজিবিতে আসছি। আমরা যে বাসাতে থাকি ওই বাসার পাশে একটা বাসার পাশেও পাহাড় আছে, যে কোনো সময় পাহাড়টা ধসে পড়তে পারে, এজন্য আমরা ঠিকমতো রাতে ঘুমাতে পারি না। এদিকে টেকনাফের বাড়ির উঠোনে জলাবদ্ধতার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এখন কক্সবাজার। কক্সবাজারের বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন সে বিষয়ে জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। এছাড়াও চট্টগ্রামেও কিন্তু শুরু হয়েছে বৃষ্টিপাত এবং আগামী 3 দিন সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও কিন্তু বৃষ্টির কারণে সেখানে পাহাড় ধসের শঙ্কাও তৈরি হয়েছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন শোয়েবুর রহমান। তবে শুরুতে আমরা কক্সবাজারের মন্তোষের কাছে যাব। মন্তোষ, কক্সবাজারের বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি কিছুটা কমেছে কিনা এবং জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? মুক্তি, কক্সবাজারে বিকেল 3টার পর থেকে এখনো বৃষ্টিপাত কিছুটা কমেছে, তবে এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল বিকেল 3টা থেকে আজকে বিকেল 3টা পর্যন্ত 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যেটি কক্সবাজারের ইতিহাসে সর্বোচ্চ বলা হচ্ছে। এবং এরপর বিকেল 5টা থেকে এখন সন্ধ্যা 6টা পর্যন্ত 37 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই পরিসংখ্যান দেখে বোঝা যায় বৃষ্টিপাত কিছুটা কমেছে, তবে এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এখনো কক্সবাজারের বিভিন্ন উপজেলায়, বিশেষ করে টেকনাফ, উখিয়া, রামু এবং কক্সবাজার পৌরসভার কিছু এলাকায় কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। প্রায় অর্ধশতাধিক গ্রাম কিন্তু এখানে প্লাবিত হয়েছে এবং কয়েকশো ঘরবাড়ি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এবং এইসব ঘটনায় এই যে ভারী বৃষ্টিপাত, গতকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এর কারণে কিন্তু কক্সবাজারের যেসব পাহাড়ি এলাকা রয়েছে সেখানে বসবাসরত যারা রয়েছেন সেখানে আমরা খবর নিয়ে জেনেছি অধিকাংশ বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড়ে ফাটল দেখা দিয়েছে এবং পাহাড়ের মাটি নরম হয়ে আসার কারণে গতকাল রাতে কক্সবাজার পৌরসভার কক্সবাজার সদর উপজেলার যে দক্ষিণ দিককুল এলাকা আছে সেখানে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে 3 জনের মৃত্যু হয়েছে। এর বাইরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে এই 6 জনের। এর বাইরে অতি ভারী বৃষ্টিতে পানি জমে যাওয়ার কারণে, জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে বাড়ির উঠোনে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এর বাইরে কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি এখনো মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছে এবং কিছুটা দমকা হাওয়া মাঝে মধ্যে বয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে এখানে যে কক্সবাজারের সংলগ্ন যে বঙ্গোপসাগর রয়েছে সেখানে বেশ কিছু ট্রলার কিন্তু এখন পর্যন্ত যোগাযোগ করতে পারছেন না। ট্রলার মালিকরা তারা নিখোঁজ রয়েছে, অন্তত 30টির মতো ট্রলার নিখোঁজ রয়েছে বলে এখানে ট্রলার মালিকরা আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে বিকেল 4:30টার দিকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের অদূরে একটি ট্রলার তীরে ফিরে আসার সময় তীরের সাথে ধাক্কা লেগে বেশ কয়েকজন জেলে পড়ে যান। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং কিছুক্ষণ আগে সদর হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে বলে আমরা এখানকার সূত্রে জানতে পেরেছি। এবং জেলা প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে যে কক্সবাজারের উখিয়া উপজেলায় বেশ কিছু গ্রাম যেহেতু পানিবন্দী রয়েছে, সেইখান থেকে 300-350 মতো পরিবারকে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদের যে খাবারের ব্যবস্থা সেটিও তারা নিশ্চিত করেছেন। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। এবার আমরা শোয়েব আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রামে বৃষ্টির কারণে কোথাও জলাবদ্ধতা দেখা গেছে কিনা, একই সঙ্গে যে পাহাড় ধসের একটি শঙ্কা তৈরি হয়েছে, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে কোনো পদক্ষেপ শুরু হয়েছে কিনা?
মুক্তি চট্টগ্রামে গতকাল বিকেলের পর থেকেই বৃষ্টিপাত শুরু হয় এবং বিরতিহীনভাবে এখনো পর্যন্ত কিন্তু সেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং গতকাল রাত থেকেই ভারী বৃষ্টিপাত চলছে এবং আজ বিকেল 3টায় আমরা যে খবর পেয়েছি যে গেল 24 ঘন্টায় চট্টগ্রামে 118 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এখনও সেই বিরতিহীনভাবেই কিন্তু বৃষ্টিপাত চলছে। বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম শহরের কোথাও কোথাও সীমিত পরিসরে জলজটের সৃষ্টি হলেও এখন পর্যন্ত জলাবদ্ধতার খবর কিন্তু এখন পর্যন্ত আসলে সেভাবে শোনা যায়নি বা দেখা যায়নি এবং এই বৃষ্টিপাত আগামী 3 দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এবং তারা যেটি বলছেন যে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এবং সেই বর্ষণে চট্টগ্রামের কোথাও কোথাও যে পাহাড়ি এলাকার যেগুলো রয়েছে সেখানে ভারী বর্ষণের সেখানে পাহাড় ধসের সংখ্যাও কিন্তু রয়েছে এবং সেই জায়গা থেকে যদি বলি যে চট্টগ্রামের প্রায় 26টি পাহাড়ে 6,000-এর বেশি মানুষ কিন্তু ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন এবং বিশেষ করে আকবরশাহ, মতিঝর্ণা এসব এলাকায় কিন্তু এর আগেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং এর মধ্যে 2007 সালে আপনি জেনে থাকবেন যে সবচাইতে বেশি একদিনে 127 জনের মৃত্যু হয় এবং সেই সকল ঘটনার প্রতিবারই কিন্তু ভারী বর্ষণের সংখ্যার সাথে সাথে পাহাড় ধসের ঘটনার পরপরই আমরা প্রশাসনকে তৎপর হতে দেখি। আজকের যেটি হয়েছে, আজকে আমরা দেখেছি সন্ধ্যার কিছু আগে মতিঝর্ণা সহ পাহাড়ি যে সকল এলাকায় মানুষজন ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন সেই সকল এলাকায় মাইকিং করা হয়েছে এবং সেখানে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরে যেতে, নিরাপদ আশ্রয়স্থানে সরে যেতে তাদেরকে অনুরোধ করে মাইকিং করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পরিবারকে সরানো হয়েছে কিনা সেটি আসলে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানতে পারিনি এবং এই যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে সড়কগুলোর যেগুলো রয়েছে আজকে শুক্রবার হওয়ায় কিছুটা ফাঁকা, কিন্তু তারপরেও যে সকল মানুষ কিছুটা বিনোদনের জন্য কিংবা শুক্রবার হওয়াতে কিছুটা ঘুরতে বেরিয়েছেন তারা কিন্তু আসলে চরম ভোগান্তিতে পড়েছেন কারণ টানা বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিতে তাদের যে স্বাভাবিক যে চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, সেই সাথে সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে পাহাড় ধসের সংখ্যা থেকে যদি কোনো জায়গাতে সে ধরনের পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে সেখানকার যেই বসবাসরত পরিবারগুলো রয়েছে ঝুঁকিপূর্ণভাবে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে এবং সেই কাজটিও তারা শুরু করবেন। তবে এখন পর্যন্ত কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে বা আদৌ সরিয়ে নেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানতে পারিনি। তবে মাইকিং কিন্তু হয়েছে এবং মাইকিং এর কারণে আমরা যেটি দেখেছি সাধারণতভাবে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন তারা স্বেচ্ছায় কিন্তু আসলে সরে যেতে চান না এবং সেই জায়গা থেকে প্রশাসনের যে সক্রিয় উদ্যোগ সেটি কিন্তু কিছুটা ঘাটতি রয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে কারণ দুপুর থেকে বিকাল পর্যন্ত কিন্তু আমরা সেভাবে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখিনি। সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে কেবল মাইকিং করা হয়েছে। মুক্তি। চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে সেখানকার আবহাওয়া পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানা টাইফুন ইয়াগি বাংলাদেশের স্থলভাগ পার করে কিছুটা দুর্বল হয়ে বঙ্গোপসাগরে এসেছে, যা লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি করেছে। এটি আজ রাতের মধ্যে নিম্নচাপের সৃষ্টি করবে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কাও রয়েছে। দক্ষিণ পূর্বাংশে এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটি এখন বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এটা আস্তে আস্তে এটা এখন যে সুস্পষ্ট লঘুচাপ আছে এটা আরও ঘনীভূত হয়ে সেটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় সেটা বাংলাদেশের মধ্যভাগের উপর দিয়ে সেটা ভারতের দিকে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর ফলে আজকে রাতে বা আগামী দিন সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তার 15 বছরের শাসনামলে 18,36,000 কোটি টাকার ঋণ রেখে যায়। শেখ হাসিনা সরকারের দেশ এবং বিদেশে থেকে দেদার ঋণের বড় একটি অংশ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। ফলে মূল্যস্ফীতি বাড়ার সাথে বেড়েছে মাথা পিছু ঋণের পরিমাণ। রাষ্ট্রীয় ঋণের চাপ এখন বয়ে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। জয়দ মাহমুদ জানাবেন বিস্তারিত। কাস্তের প্রতিটি টানে প্রশস্ত হয় আফজাল মিয়ার জীবিকা।
বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর হলেও দৈনিক মজুরির ভিত্তিতে কামলা দিতে এসেছেন শরীয়তপুরের কাজিরহাট এলাকায়। হাড় ভাঙা খাটুনির পর পরিবারের মুখে আহার জোগাতে যেন হিমশিম অবস্থা। আয়ের চেয়ে ব্যয়ের খাতা ভারী হওয়ায় দীর্ঘশ্বাস তার। চাউল কিনি মনে করো 30-40 টাকা, সেটা অনেকে 70 টাকা, না পাইয়া না মাছ খাবার, না পাইয়া না সপ্তাহে একদিন গোস্ত খাবার। খুব কষ্ট করা লাগে, খুব কষ্ট করা লাগে। সবুজের বীজ বোনা কৃষকের এমন সরল বাক্য কতটা সহজ? যে জমিনে আবাদ হয় রুটি রুজির যোগান, বিগত সরকারের 15 বছরে সেখানেও টান পড়েছে ভীষণ। বাধ্য হয়ে আফজাল মিয়ার মতো ঋণের ভারে বন্দী অন্য কৃষকরাও। মূল্যস্ফীতি তাদের নাজেহাল করলেও শেখ হাসিনার অযাচিত ঋণের চাপে ঘাম আর শ্রমের মাত্রা বাড়িয়েছে দ্বিগুণ। সব কিছুরই ডাবল দাম। এই দ্বারা পোলামূল লয়ে খাইয়ে পাচ্ছি না, দেখা যায় এখন এই ওষুধ কিনতে গেলে ডাবল টাকাটা কিনতে হয়। কৃষি মাল সামান বেচতে গেলে মাল আমরা খরিদ করি, মানে আমরা বেশি ওখানে আমরা দাম কম পাই, এইভাবেই নিয়ে যায়। তাহলে সরকারের অতিরিক্ত ঋণ নির্ভরতাই কি দাম বাড়ার মুখ্য কারণ? একদিকে দাম বাড়ানো, অন্যদিকে ঋণের সুদ হার কিংবা পরোক্ষভাবে অর্থ আদায়। তথ্য অনুযায়ী 2013 সালের ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে অর্থ বিভাগ। সেই হিসেবে ঋণের স্থিতি দেখানো হয় 16,59,334 কোটি টাকা। যদিও 3 মাস পর পর দেশি বিদেশি ঋণের হিসাব হালনাগাদ করার নিয়ম থাকলেও সে অঙ্ক প্রকাশ করার আগেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। তবে অর্থ বিভাগ বলছে, চলতি বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণ প্রায় 18,36,000 কোটি টাকা, আর মাথাপিছু ঋণ 1,08,108 টাকা। কিভাবে এত ঋণে জর্জরিত হলো আওয়ামী লীগ সরকার? সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকদের মতে, সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দর কষাকষি ও বাজ বিচারহীনভাবে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া হয়েছে ঋণ, যার প্রভাব পড়েছে অর্থনীতিতে। তারা দেখাতে চাচ্ছিল যে আমরা খুব উন্নত দেশে পরিণত হতে যাচ্ছি। ডেভেলপিং কান্ট্রিতে যখনই আমরা মর্যাদায় উন্নীত হতে যাচ্ছি, তখনই আমাদের কস্ট অফ ফান্ড বা কস্ট অফ বরোয়িংটা বেড়ে যাচ্ছে। সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু থেকে ব্যক্তিগত ঋণে জর্জরিত মানুষেরাও পড়েছেন অপ্রত্যাশিত এই ঋণের কবলে। মূল্যস্ফীতির কারণে ব্যক্তিগত দেনা পরিশোধের পাশাপাশি রাষ্ট্রীয় দেনার ভার এসে পড়েছে তাদের নিত্যদিনের বাজার সদাই। আমাকে গরিব মেশে, আমাকে তো আলু লাগে 1.5 কেজি 2 কেজি ডেলি, আমরা তো 1 কেজিও কিনে নিয়ে পয়সা আমাকে হয় না। সরকারের ঋণ করছে, এটাও দেওয়া লাগে। আমরা নিজে ঋণ করছি, এটাও দেওয়া লাগে। আমার বাজার সদাই আছে, এগুলোও করে খাওয়া লাগে। সব কিছুর দাম দর বেশি, এগুলোর তো আমরা খুব পেরেশানি আছি। এ ভার ছুঁয়ে গেছে সাধারণ শিক্ষার্থী থেকে সব শ্রেণী পেশার মানুষকে, যার নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষাজীবন সহ জীবনযাত্রার মানেও। দেখা যেত যে আগে 20 টাকায় একটা খাতা পাওয়া যাইত, এখন সে একই খাতাটা আমাকে 35 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আমি যখন বলি যে এটা হচ্ছে গভর্নমেন্টের ডেট, গভর্নমেন্ট ডেট তো গভর্নমেন্ট নিজে পে করবে না, গভর্নমেন্ট ডেট নিজে নিচ্ছে, কিন্তু পে করছি আমরা। ঋণটাকে কমাইয়া ডেভেলপমেন্ট, এখন আমাদের চাহিদাটা হলো বাজার দর কমাবে, বাজার দর কমাবে কীভাবে? ঋণের এই বোঝা থেকে সহজেই মুক্তি মিলছে না বলে বলছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের এই ফেলো। অন্তর্বর্তী সরকার প্রকল্প নির্বাচনে সচেতন না হলে এ ঋণ বয়ে বেড়াতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে। আর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটা যাতে সুশাসনের সাথে হয়, সাশ্রয়ীভাবে হয়, সময় মতো শেষ করা যায়, সেটার দিকেও আমাদের নজর দিতে হবে। এটা যদি আমরা না করি, তাহলে আমাদের দেশের ঋণের দায়ভার বাড়বে, মাথাপিছু ঋণের পরিমাণ বাড়বে। এভাবেই ঋণের বোঝা মাথায় নিয়ে হাঁটছেন সারা দেশের 16,98,00,000 মানুষ। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশ বিদেশ থেকে বাজ বিচারহীনভাবে ঋণ নেওয়ার ফলে অস্বাভাবিক ঋণের বোঝা ঘাড়ে চেপেছে বলে বলছেন সাধারণ মানুষ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশজ উৎপাদন বাড়াতে পারলে ঋণের চাপ যেমন কমবে, তেমনি স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আধ্যাত্মিকতার জগতে বুঁদ হন কাওয়ালি ভক্তরা। বিশ্ববিদ্যালয়গুলোতে কাওয়ালি আসরে হাজার হাজার তরুণের কণ্ঠে তাই এই সুর। তবে এই কাওয়ালি নতুন কিছু নয়, বরং পুরান ঢাকার অলিতে গলিতে 200 বছর ধরে বসে এই গানের জলসা। বিশেষজ্ঞরা বলছেন, কাওয়ালি বর্তমানে হয়ে উঠেছে তারুণ্যের প্রতিবাদের অন্যতম ভাষা। জাকির হোসেনের ছবিতে আর জানাচ্ছেন শাহাদাত অভ্র।
अर्जिया सारी मैं चेहरे पे लिख के लाया हूँ तुमसे क्या मांगू मैं तुम खुद ही समझ लो मौला मेरे मौला मेरे मौला। এ ছন্দের মায়ায় ৭০০ বছর ধরে বুঁদ হয়েছেন কত মানুষ, সে হিসেব নেই কোনো খাতায়। এ সেই সুর কাওয়ালি। आपके दर से खाली अगर जाएंगे। কাওয়ালি একত্ববাদের, আল্লাহর একত্ববাদের স্বীকার করে, এটাই হচ্ছে কাওয়ালির মূল এসেন্স। তাছাড়া আমরা স্বাভাবিকভাবে যে কাওয়ালিগুলো শুনে থাকি, এই কাওয়ালিগুলো শিরক প্রমোট করে এবং নেগেটিভিটি প্রমোট করে, আপনি দেখবেন। তো এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। तुमसे क्या मांगू मैं। এই যে আল্লাহর সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে আমরা আমাদের সীমিত জীবনকে একটা অসীমের মধ্যে নিয়ে যাবার যে সাধনা, এটা কাওয়ালির সুরের মধ্যে যেমন আছে, অধিকাংশ কাওয়ালির গানের লিরিক্সের মধ্যে এটা পাওয়া যায়। এই জন্য এটা অত্যন্ত গভীর এবং আমাদের খুব আবেদন সৃষ্টি করে। এই সঙ্গীতে মিশে আছে অপূর্ব খোদাপ্রেম, রাসূলের দিদার আকাঙ্ক্ষা, মানবাত্মার রহস্য। এই গানে আছে শৃঙ্খলার মাধুর্য। सुनो हथियार তোমার সম্মুখে, তোমার কৃপা বিনা আমি আধারে বিলি। আল্লাহু 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 আল্লাহ। নিয়ম হলে তুমি কাওয়ালি অনুষ্ঠানে যখন বসবে, তো প্রথম যার বন্দনা করবে সেটা আল্লাহর বন্দনা করতে হবে। এরপরে তুমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করতে পারো। এরপরে মানসিক প্রেম, যে মানসিক যে প্রেম আছে সেটারও গান হয়ে যেতে কাওয়ালিতে আসে। ফাইনালি লাস্টে কিন্তু ওটা গেল। দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী কাওয়াল নামক যাযাবর সম্প্রদায় কর্তৃক ভক্তিমূলক গানকে তাদের সাথে মিলিয়ে কাওয়ালি বলা হতো। দিল্লির সুফি সাধক আমির খসরু ১৩০০ শতকের শেষ ভাগে পার্সিয়ান, আরবি, তুর্কি এবং ভারতবর্ষের ঐতিহ্যের মিশ্রণ ঘটিয়ে আজকের এই কাওয়ালি সঙ্গীতের তৈরি করেন। সঙ্গীতের সব থেকে উচ্চাঙ্গ যে ব্যাপারটা, ক্লাসিক্যাল যেই মুডটা বলা হয়, এরকম ক্লাসিক্যাল কিছু মুড দিয়ে কাওয়ালের সুর করা হয় এবং কাওয়ালির কথাগুলো থাকে সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়ার বা তার সাথে সম্পর্কের কিছু মাধ্যম তৈরি করার, আধ্যাত্মিক মনের তৃপ্তি মেটানোর। ইতিহাস বলছে এই সংস্কৃতি বাংলার মানুষের। ঢাকার নবাবদের বিনোদনের অন্যতম উৎস ছিল কাওয়ালি। পুরান ঢাকার বাসিন্দাদের বিভিন্ন উৎসব ও বিয়েতে এখনো রাতভর ভেসে আসে কাওয়ালি সুর। আর এগুলো ভাই আমরা জন্মগতভাবে শুনেইতেছি, বাপ দাদারা করতেছে, আমরা অনেক শুনতেছি, শিখতেছি, করতেছি, তবে ইনশাল্লাহ ভবিষ্যতে করবো এইগুলো। আঙ্গ বাচ্চা বলে করা হবে। এটি ২০২২ সালে কাওয়ালির আসরে করা হয় হামলা। অঘোষিত নিষেধাজ্ঞা আসে এই সঙ্গীতের উপর। আখ্যা দেওয়া হয় অপসংস্কৃতির। আসলেই কি তাই? যা কিছু ইসলামের সঙ্গে সম্পৃক্ত, এটাকে সবসময় হেয় করা, এটাকে সবসময় বাদ দেওয়া এবং একটা বিশেষ ধরনের সংস্কৃতিতে অতিরিক্ত প্রাধান্য দেওয়া, যেমন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাঙালি সংস্কৃতির অংশ, কিন্তু এটাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে আপনি বাংলাদেশে এই ফ্যাসিস্ট শক্তি বিরোধী, ফ্যাসিস্ট রাষ্ট্র বিরোধী এই আন্দোলনের একটা প্রতিবাদ হিসেবে গাওয়া দিয়েছে। সংস্কৃতি আক্রান্ত হলে তার শক্তি বরং আরও বেড়ে যায়। তাই কাওয়ালি তরুণদের মন পিঞ্জিরায় সুপ্রতিষ্ঠিত হয়ে উঠেছে। তরুণরাও লিখছে কাওয়ালি।
যার সুবাস পেয়ে আমি বাঁধন হারা, যার ভালোবাসায় বহে ফুলগুধারা, সে যে আমার প্রিয় নাবি কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নাবি সাল্লে আলা। ইন্ডিয়াতে বা পাকিস্তানে অনেক সময় চার্চে কাওয়ালির জলসার আয়োজন করা হয়, যেখানে সুফি ড্যান্স হয়, সাথে হচ্ছে আপনার কাওয়ালি চলে। তো এখানে সবার একটা সম্মিলন ঘটে এবং একটা ইনক্লুসিভ একটা ব্যাপার স্যাপার থাকে, যেখানে হচ্ছে দলমত নির্বিশেষে সবাই পার্টিসিপেট করে। এভাবে আলো আধারিতে মধুর বাক্য আর সুরের ঝংকারে চলছে কাওয়ালির আসর। আর এইসব কাওয়ালির আসরে চলছে স্রষ্টার একাত্মবাদের ধ্বনি প্রতিধ্বনি। এখানে যারা আছেন তারা বলছেন শুধু উর্দু নয়, বরঞ্চ কাজী নজরুল ইসলামেরও যে কাওয়ালি ধুলো আছে সেগুলোকে পছন্দ করছেন তারা। শাহাদাত আফরোজ, এখন ঢাকা। শান্ত বাজারে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। পেলাম বিরতির পর দেখছেন শান্ত বাজার। আবির, ইলিশ মাছের দাম কিন্তু একদমই নাগালের মধ্যে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, বেড়েই যাচ্ছে। এবং যদি বলি সপ্তাহের ব্যবধানে কেজিতে 200 টাকা পর্যন্ত ইলিশ মাছের দাম বেড়েছে। এছাড়াও স্বস্তি নেই বাজারে থাকা অন্যান্য মাছের দরদামেও। এবং ইলিশের দাম বারবার কিন্তু অন্যতম কারণ যারা বিক্রেতা রয়েছেন তারা বলছে যে ইলিশের সরবরাহ কম, এখনো পর্যন্ত আসলে সমুদ্রে এবং পদ্মায় আসলে ইলিশ পাওয়া যাচ্ছে না, সেটি একটি কারণ। এবং একই সাথে মানে এর প্রভাব তো রয়েছে, তবে সবজির বাজারে কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে। এবং এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সানি মৃধা জানাবেন বিস্তারিত। দিলওয়ার হোসেন এসেছিলেন শখের মাছ ইলিশ কিনতে, তবে বাজারে এই মাছের চড়া দামের কারণে সেটা আর হলো কই। ফলে ক্ষোভ নিয়ে ফিরেছেন খালি ব্যাগে। না কিনে চলে আসছে, দাম বেশি, কিনবো কিভাবে? 1 কেজি ইলিশের দাম হলো 1850 টাকা। মাছ বাজার প্রতিটা বাজারই ঘুরে আসছি, ওই পাশ থেকে এসে রেল লাইন হয়ে মেইন আড়ত হয়ে ঘুরে আসছি। এই 3টে বাজারে 3 রকম দাম। 1 কেজি 100 গ্রাম সাইজের এগুলো 1600 টাকা কেজি বিক্রি হয়েছে। তো আজকে 1 কেজি 100 গ্রাম সাইজের মাছটা বিক্রি করেছি 1700 টাকা। দুই একজন উচ্চ মূল্যে ইলিশ কিনলেও দাম নিয়ে অভিযোগের সুর ছিল তাদের কণ্ঠেও। তবে বিক্রেতাদের দাবি পর্যাপ্ত সরবরাহ কম থাকায় এমন উচ্চ মূল্য ইলিশ মাছের। বাজারে বাকি মাছের দামও আগের তুলনায় বেশি। 3200 টাকার একটা ইলিশ হতে একটা ফ্যামিলিতে একদিনে শেষ, মানে এক এক দিন। তাহলে 1700 টাকা যদি একটা একদিন খায়, আগামী 6 মাসও আর একটা ইলিশ খাওয়ার মতো ইয়া নাই। ফেসবুকে দেয় 1000 টাকা এক কেজি ওজন, 1200 টাকা কেজি। এখন আমরা দাম চাইতেছি 1600-1700 টাকা। কেন? কারণ এগুলা যে বুয়া, এটা তো আর বিশ্বাস করে না। এখন আমাদের সাথে একটু বাগড়ি মাছের কোনো আর কি নিয়ন্ত্রণ চলতেছে না। আজকে যদি 180 হয়, কালকে 220-200 টাকা হয়ে যাচ্ছে। আমদানি কম থাকায় এখনই কমছে না ডিমের দাম। একই অবস্থা মুরগির দামেও। ব্রয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা, আর সোনালী মুরগি প্রতি কেজিতে রাখা হচ্ছে 250 থেকে 260 টাকা। এই বছরে ডিমের চাহিদাটা অনেক বেশি, ফার্মে মাল কম, তার জন্য ডিমের চাহিদাটা বেশি। দাম 170 ভিতরে চলা লাগছে ব্রয়লার, আর সোনালী আপনার 240-50। তো কোনো জিনিসের দাম যে সাম্য অবস্থায় বা কমের দিকে না। আর বেসিক্যালি ঢাকা শহরে শুক্রবারের দিন দামটা একটু বাড়ে অন্যান্য দিনের তুলনায়। বাজারে লাগামহীন নিত্যপণ্যের দামের কারণে হিমশিম অবস্থা ক্রেতাদের। দামে লাগাম টানতে পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। সিন্ডিকেট ভাঙে নাই, সিন্ডিকেট একজনের দখলে থেকে আরেকজনের দখলে গেছে। সিন্ডিকেট ভাঙে নাই, হ্যাঁ বাজার মনিটরিং বাড়াতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে। অন্য সব নিত্যপণ্যের তুলনায় কাঁচা বাজারের পণ্যের দাম কিছুটা কম। এই যেমন টমেটো, পেঁপে, লাউ ও শিমের দাম আগের তুলনায় 10 থেকে 20 টাকা কমে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। তবে একদিনের ব্যবধানে 40 টাকা বেড়ে 200 টাকা কেজি হয়েছে কাঁচা মরিচের। কাঁচামরিচটা মানে এই সময় আমাদের দেশের সিজন না, আর এই সময় মানে আমাদের দেশে একবারই কম থাকে। মানে এটা হলো ইন্ডিয়ার থেকে আসে, বেশিরভাগ আসলে মানে এটা হলো আমদানির উপরে নির্ভর। এদিকে শুক্রবার হলেও ছুটির দিন হিসেবে ক্রেতাদের ভিড় কিছুটা কম ছিল বাজারে। সানি মৃধা, এখন, ঢাকা।
মুক্তি, দেখছিলাম ঢাকার বাজারের খবর। আমরা একটু ঢাকার বাইরে যদি সারা দেশের কথাও চিন্তা করি, তাহলে সেখানে কিন্তু খানিকটা একই রকম পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে সামুদ্রিক মাছের দাম কিন্তু বেড়েছে। আর ইলিশের কথা যদি বলি, তাহলে 250 থেকে 300 টাকা পর্যন্ত কিন্তু ইলিশের দাম বেড়েছে। তবে চাষের যে মাছ, সেই বাজারে কিছুটা সুসংবাদ আছে। 50 থেকে 100 টাকা পর্যন্ত এই দামগুলো কমেছে, যে চাষের মাছের দামগুলো। বিক্রেতারা বলেছেন এই যে দাম বাড়ছে প্রতিটি মাছের ক্ষেত্রেই, এর অন্যতম একটি কারণ তো সরবরাহ কম, সেটা তো রয়েছে। এছাড়াও পরিবহনের যেই খরচ, সেটিও কিন্তু বেশ খানিকটা বেড়েছে, যার প্রভাব কিন্তু পড়েছে সামুদ্রিক মাছের বাজারে। এবং এদিকে কিন্তু বাজার তদারকির তাগিদ দিয়েছেন ক্রেতারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। চলছে ইলিশের ভরা মৌসুম, তবুও স্বস্তি নেই এই মাছের বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ক্রেতাদের ভিড় থাকলেও নাগালের বাইরে দাম। রূপালী ইলিশ কিনতে এসে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 300 থেকে 350 টাকা বেড়েছে ইলিশের দাম। প্রতি কেজি বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1600 টাকা, আর মাঝারি ও ছোট সাইজের ইলিশ মিলছে 900 থেকে 1300 টাকায়। একই সঙ্গে চড়া সামুদ্রিক মাছের দামও। তবে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে শিং, মাগুর, কইসহ চাষের মাছের দাম। বিক্রেতারা বলছেন নদীতে মাছ কম ধরা পড়ছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে যেতে পারছেন না। এতে বাজারে চাহিদার তুলনায় মাছের সরবরাহ খুবই কম। এছাড়া আনুষঙ্গিক খরচ বাড়ায় প্রভাব পড়েছে দামে। মাছের দামও একটু বেশি, কারণ সমুদ্রে বোট জাহাজ কোনো যাইতে পারতেছে না, অনেক কম নাই বললে চলে। মাছ অনেক হাই রেট। আজকে 1 কেজি 1200 গ্রাম মাছের দাম গেছে আপনার 70,000 72,000 টাকা করে। তারপরে 800-900 গ্রাম ওজনের মাছের দাম চলছে 55,000 57,000 টাকা মন। রুই কাতল, কার্পু, এটা বাংলা মাছ 30 টাকা 40 টাকা কমছে প্রতি কেজিতে। এদিকে ইলিশ রপ্তানি বন্ধের কারণে দাম কমার খবরে বাজারে এলেও হতাশার কথা বলছেন ক্রেতারা। জানান চাষের মাছের দাম কিছুটা কমলেও তা নাগালের বাইরে। যে হিসাবে মাছ দেখা যাচ্ছে সেই হিসাবে দাম আসলে কমে না। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা আসলে ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব না। 400-500 টাকার বেশি তো উঠতে পারি না। এখানে 750 টাকার নিচে ছোট মাছও দেয় না, তাইলে আমরা কিভাবে কিনবো? বাজার কমলে ভালো হয়, একটু সাধারণ মানুষ খাইতে পারবে। ভরা মৌসুমে মাছের দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষছেন সাধারণ ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি তাদের। তামজিদ মির্জা, এখন। পুলিশি বাধা উপেক্ষা করে গুলশানে ভারতীয় হাইকমিশনের সামনে রাস্তায় স্থাপন করা হলো শহীদ ফেলানী সড়কের নামকরণ। শুক্রবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সড়কে নাম ফলক বসানোর উদ্যোগ নেয় পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন। তবে এ সময় বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাক বিতণ্ডায় জড়ান সংগঠনটির সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যস্থতার ভূমিকা নেয় সেনাবাহিনীর সদস্যরা। পরে সড়কে শহীদ ফেলানী নাম ফলক বসানো হয়। এ সময় ফেলানী হত্যার বিচারও দাবি করে সংগঠনটির সদস্যরা। শান্ত বাজারে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্ত বাজার। মানুষ চাইলে পদত্যাগ করতে রাজি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য পূজার আগে নতুন নাটক বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা। নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক ভেস্তে যাওয়ার পর গোটা পশ্চিমবঙ্গে বেড়েছে আন্দোলনের তীব্রতা। টানা চতুর্থ দিনের মতো স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ধর্মঘট করছেন আন্দোলনরত চিকিৎসকরা। এদিকে রাজ্যে চলমান অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। আন্দোলনের 33তম দিনে এসেও দাবিতে অনড় কলকাতার জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ধর্মঘট গড়িয়েছে চতুর্থ দিনে। বসানো হয়েছে ফুড ক্যাম্প। ডাক্তারদেরই আন্দোলনে সামিল হয়েছেন সাধারণ মানুষও। প্রয়োজনে আরো 33 দিন রাজপথে থাকবেন, তবুও আন্দোলন বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জুনিয়র ডাক্তার ফোরাম। সমস্ত জনগণের কাছে স্পষ্ট, কিন্তু যদি আমাদের প্রশাসন না মানতে চান তাহলে আমাদেরকে পথে নামতে হয়েছে। তাই আমরা আজকে বলছি উই ওয়ান্ট জাস্টিস।
রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর অচলাবস্থা এড়াতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠিও দিয়েছেন আন্দোলনকারীরা। তবে রাষ্ট্রপতি ভবন থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। এর আগে বৃহস্পতিবার 5 দফা দাবি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতার সাথে বৈঠক করতে সম্মত হয় আন্দোলনকারীদের প্রতিনিধি দল। বৈঠকটি সরাসরি সম্প্রচারের দাবি জানালেও সে শর্তে রাজি হয়নি রাজ্য সরকার। 2 ঘন্টার স্নায়ুযুদ্ধ শেষে বৈঠক না করে সংবাদ সম্মেলন করেন মমতা। মানুষ চাইলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন এমন চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন তিনি, যদিও এতে হিতে বিপরীত হয়েছে। রাজপথ ছাড়ার বদলে আরো জোরদার কর্মসূচির জন্য প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারীরা। আর মমতার এমন বক্তব্য হাস্যকর বলে দাবি করেছেন বিজেপি নেতারা। নিজের ছায়াকে বিশ্বাস করে না, এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে। নিজে যখন মিটিং করে লাইভ স্ট্রিম করে ইমেজ বিল্ড আপের জন্য, আর ডাক্তার জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিম করে মিটিং করতে আপত্তিটা কোথায় ওনার? হঠাৎ তার মনে হয়েছে, হঠাৎ তিনি বলেছেন যে আমি জনতার স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছি। মানে মুখ্যমন্ত্রী যেমন দিন গুনছেন, 33 দিন, 32 দিন, 34 দিন, আমরাও আজকে থেকে দিন গুনবো। এর আগে আন্দোলনরত চিকিৎসকদের কর্মক্ষেত্রে ফেরার অনুরোধ জানিয়ে মমতা বলেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে। প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা বলছেন, যেখানে রাজ্যের সরকারি হাসপাতালে 90,000 চিকিৎসক কাজ করছেন, সেখানে 7,000 জুনিয়র ডাক্তার কর্মবিরতিতে গেলে যদি স্বাস্থ্য সংকট তৈরি হয়, বুঝতে হবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আগে থেকেই ভঙ্গুর ছিল। 7,000 জুনিয়র ডাক্তার। অন্যদিকে আরজিকর ইস্যুতে শুরু হওয়া তদন্তে একের পর এক ধাক্কা খাচ্ছেন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সন্দীপ ঘোষের আত্মীয়ের ফ্ল্যাট থেকে মিলল পরীক্ষার উত্তরপত্রের কপি। এর আগে অধ্যক্ষের বাড়ি থেকে একাধিক জমি ও বাড়ির দলিল উদ্ধার করে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ইডি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। অবশেষে আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট এই রায় দেয়। এর আগে সিবিআইয়ের অভিযোগ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানান কেজরিওয়াল, যদিও জামিন চেয়ে প্রথম দ্বারস্থ হয়েছিলেন দিল্লির হাইকোর্টে। সেখান থেকে মামলা গড়ায় সর্বোচ্চ আদালতে। গেল 5 সেপ্টেম্বর শুনানির পর রায় স্থগিত রাখবার সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ। গত 21 মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেফতার করেছিল ভারতের সরকারের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। আটক হওয়ার আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দেয় অরবিন্দ কেজরিওয়ালই দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছেন। শান্তবাজারে সময় হলো আরও একটি ছোট্ট বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। এ ছিল সান্ধ্য বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv তে।